আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিযান। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব সংখ্যা 7 থেকে 9 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানাগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে সায়ের। গভীর চিন্তায় সে যেন ডুবে আছে। তার ভাবখানা আকাশের চাঁদটাও যেন বুঝতে পারছে না। সম্পান নৌকা ঘুরিয়েছে জমিদার বাড়ির দিকে। ছয়ের ভেতরে বিন্দুসহ আরেকজন কে দেখে সায়ের সেদিকে পা বাড়ায়নি। বাইরে এসে সোয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথাও সে নিজ ইচ্ছায় বলেনি। সম্পানের কথাই শুধু হ্যাঁ হু হা করেছে। সায়ের আশাতে ওরা তিনজনেই বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে, কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে। ইচ্ছে করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দিতে। অনেক দিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে, আর ওর সব আশা আকাঙ্ক্ষার সায়ের শেষ করে দিল। পরীর এসব ভাবনার মাঝেই সায়ের বলে উঠল, তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান? চকিতে তাকালো সম্পান। মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল, না সাহেব, এইটাই তো আমার কাম। সায়ের শব্দ করে হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মনে মনে ঠিকই তুমি বিরক্ত হয়েছ। যাই হোক, বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুর বাড়ি নেওয়ার ব্যবস্থা করো। তাহলে দেখবে আমার মতো আর কেউ তোমাদের বিরক্ত করতে আসবে না, আর তোমাদেরও লুকিয়ে ঘুরতে যেতে হবে না। সম্পান চুপ থাকলো। আপন মনে বৈঠার হাল ধরে সে। পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারদিক। দুজন রমণী বসে আছে ছয়ের ভেতর, আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে। পানির শব্দ ছাড়া কেউই কোনো শব্দ শুনতে পারছে না। প্রকৃতি যেন এই ঘুমট ভাবটা পছন্দ হলো না। তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতেই বাঘের মতো গর্জে ওঠে সে। এতে বিন্দু খানিকটা ভয় পেয়ে বলে, মেঘের অবস্থা কি বা মাঝি? বৃষ্টি আইবনি, ঝড় হইবনি, এত ডরাস কেন বিন্দু? আমি আছি, সাহের দাদা আছে। পর থেমে গেল সে। পরীর নামটা আনতে চেয়েও আনলো না। তারপর আমতা আমতা করে সে বলল, মাইয়া মানুষের এত ডরাইলে চলে? বিন্দু জবাব না দিলেও সায়ের জবাব দিল। মেয়ে মানুষ হলো ফুলের মতো নিষ্পাপ। তাদের কমলতা প্রকাশ পায় তার সুবাসে। ওই পরিস্ফুটিত ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না, বিশেষ অনুমতিপত্র নিয়েই তাদের স্পর্শ করতে হয়। যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে তাহলে তার কঠোরতা দেখা যায়। বিষাক্ত কাঁটা, যেই কাঁটা পার করার সাধ্য কোনো পুরুষের নেই। সেখানে প্রকৃতির এই গর্জন নিছক অতি সাধারণ। মেয়ে নামক ফুলদের কাজ শুধু সুবাস ছড়ানো নয়, মাঝে মাঝে কাঁটার মতো বিষাক্তও হতে হয়। একটু চুপ থেকে সায়ের বলল, কি কি বলো সম্পান? একেবারে ঠিক কইছেন দাদা। আমিও বিন্দুরে সব সময় কই যে একটু শক্ত হ, খালি ভয় পায়। আমি যখন না থাকমু তখন। বিন্দু হুড়মুড়িয়ে উঠে বাইরে এসে সম্পানকে কথা শেষ করতে না দিয়েই জোরে বলল, তোমার না কইছি এমন কথা কইবা না? তারপরও কেন এমন কথা কও বারবার? আর মরার কথা কইবা না, কইয়া দিলাম। বোকা বনে গেল সম্পান। সে বলল কি আর মেয়েটা বুঝলো কি? তবে সম্পানকে নিয়ে বিন্দু একটু বেশিই ভাবে। কতখানি ভালোবাসে সেটা যদি বিন্দু বুঝাতে পারত তাহলে নিজেকে শান্ত করতে পারত। কিন্তু ভালোবাসার পরিমাণ আজ পর্যন্ত কেউই করতে পারেনি। সেখানে বিন্দুও ব্যর্থ। সম্পান বলে, আমি কইলাম কি আর তুই বুঝলি কি? অহন কথা কইস না কেউ এখন কথা কইস না, কেউ দেখলে খারাপ ভাববো। যা ভিতরে গিয়া বস। রাগে গজরাতে গজরাতে পরীর পাশে গিয়ে বসে। পরী অত কিছু খেয়াল করলো না। ওর মনে শায়েরের কথাগুলো ঘুরছে। মেয়েদের দুটো রূপের কথা সে ফুল দ্বারা বুঝিয়েছে, যা পরীর ভালো লাগলো। তবে মুখ ফুটে কোনো কথা বলল না। এরই মধ্যে সম্পান মাঝি গুনগুন করে গান ধরল। নদী সম্পর্কিত গানগুলো খুবই সুন্দর হয়। সেরকমই একটা ভাটিয়ালি গান ধরেছে সে। চোখ বন্ধ করে তা অনুভব করছে পরী। 15 বছরের জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে। বাকি জীবনটা বাড়ির 4 দেয়ালের মধ্যে কেটে গেছে। কিন্তু ওর বড় দু বোনের জীবন ছিল আলাদা। ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরে বেরিয়েছে, ঠিক আর 5টা মেয়ের মতোই। কিন্তু পরীর জীবন কেন আলাদা করে দেখেছে মালা, তা জানে না সে। মাকে অনেক প্রশ্ন করেও উত্তর মেলেনি। পরীর ভাবনা ছেদ করে চরচর করে বৃষ্টি পড়তে লাগলো। গর্জে উঠল মেঘ। ঝুমঝুম শব্দ তুলে পানিতে পড়তে লাগলো বাড়িধারা। বিন্দুর ডাকে সম্পান দ্রুত ছয়ের ভেতরে এসে বসে, কিন্তু সায়ের এলো না। সে বাইরে দাঁড়িয়ে ভিজতেছে দেখে সম্পান বলে, ও দাদা, ভেতরে আইয়া আইয়া বহেন। এমনে থাকলে পুরো ভিজা যাবেন তো। ভেতরে দুজন নারী আছে সম্পান, তাদের অনুমতি ছাড়া ভেতরে যায় কিভাবে? সম্পান ভারী অবাক হলো। মেয়েদেরকে সায়ের সম্মান করে সেটা জানে সম্পান, কিন্তু এতটা সম্মান করে তা জানতো না। সে বলল, বিন্দু কিছু কইব না দাদা।
এবার সায়ের কিছু বলল না, তবে ভেতরেও ঢুকলো না। পরি ভারী অবাক হচ্ছে সায়েরের কাজে। তার মানে সায়ের এটা বোঝাতে চাইছে যে পরি অনুমতি না দেওয়া পর্যন্ত সায়ের ভেতরে এসে বসবে না। তাই পরি বলল, আপনি ভেতরে আইয়া বহেন, আমগো কোনো সমস্যা হইব না। অনুমতি পেয়ে সায়ের ভেতরে এসে সম্পানের পাশে বসলো। এতটুকু সময়ে সে ভিজে একাকার। পাঞ্জাবির হাতা গুটিয়ে মাথার চুল হাত দিয়ে ঝাড়তে লাগলো সে। পরি নিজের ঘুমটা ভালো করে টেনে দিল। তারপর হারিকেনের কমানো আঁচ বাড়িয়ে দিতেই আলোকিত হলো নৌকা। ওনার ফাঁক গলিয়ে আর চোখে সে সায়েরকে দেখে নিল একবার, এরপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এরপর আবার নীরবতা পালন করছে নৌকা জুড়ে। ঢেউয়ে ঢেউয়ে দুলছে নৌকা। চারজন এমনভাবে বসে আছে যেন এই নৌকায় তারা 7 সমুদ্র 13 নদী পার করবে, এগিয়ে যাবে নতুন দেশে। কিন্তু শুধু বিন্দু আর সম্পান হলে তো হতো, পরি আর সায়েরের পথটা তো সম্পূর্ণ আলাদা। ওরা দুজনে সেই তালগুল পাকিয়ে দিল। তা ভেবে মুখ চেপে হাসলো বিন্দু। কিন্তু এভাবে আর কতক্ষণ? ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তাও বোঝা মুশকিল। তাই সম্পান সোয়ের মধ্যে গোজা প্লাস্টিকের বস্তাটা নিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে পরে নিল। তারপর আবার গিয়ে নৌকার হাল ধরল। আজকে খুব সহজেই অন্দরমহলে ঢুকা গেছে। তবে ভয়ের বিষয় হচ্ছে আজকে আফতাব বাড়ি না থাকলেও আখির আছে। আখির বৈঠকে ঘরের এক পাশের ঘরে শুয়ে আছে। হয়তো তিনি কিছুই টের পাননি, কিন্তু পরীর ঘর কোনটা সেটা তো তারা জানেই না। খোঁজা তো মুশকিল হয়ে যাবে। তবুও পা বাড়ায় দুজনে। অন্দরমহলের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। হয়তো কেউ থাকে না বিদায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে একবার হচট খাওয়া হয়ে গেছে শেখরের। নাইম টেনে না ধরলে হয়তো মুখ থুবড়ে পড়তো। যেতে যেতেই সামনে পড়লো মালার ঘরটি। সেখানে উঁকি দিয়ে দেখলো মালা শুয়ে আছে। একা নয়, সাথে জেসমিনও আছে। সে মালার সেবা করছে। মালার প্রতি জেসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না নাইম। ওখানে সময় ব্যয় না করে দুজনে আবার সামনে এগোলো। এবারে ওরা পৌঁছালো সেই ঘরে যেখানে পালক, মিষ্টি আর রুমি থাকে। নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়লো। তারপর দরজা সিটকিরি লাগিয়ে দিল। ওদের এ সময় দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পালক, মিষ্টি, রুমি। এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে। রুমি দৌড়ে এসে বলে, তোরা ভেতরে ঢুকলি কিভাবে? কেন এসেছিস এখানে? শেখর একটু ভাব নিয়ে বলে, শান্ত হয় একটু, আমরা দুজন তো সেই পরীকে দেখতে এসেছি যার ডানা নেই। তো জানা, তোর জন্য পরী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সাদরে গ্রহণ করবে বলে। পালক রুমিকে চুপ করিয়ে দিয়ে আস্তে করে বলল, আস্তে কথা বল, কেউ শুনতে পেলে আমাদের খবর হয়ে যাবে। এবার নাইম একটু বিরক্ত হয়ে বলে, তোদের কথা শেষ হলে বল পরীর ঘর কোনটা। পালক নাইমকে থামানোর জন্য বলে, তোর আশাটা কি খুব জরুরি ছিল নাইম? এত জেদ কেন করিস বলতো তুই? এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার কথা শোন আর ফিরে যা। কিন্তু নাইম নাছোড়বান্দা, সে যখন এসেছে তখন পরীর ঘরে যাবেই। তাই ও বলল, তুই না বললেও পরীর ঘর আমি পেয়ে যাব। চল শেখর। শেখরের হাত টেনে নিয়ে বের হলো নাইম। পালক চেয়েও কিছু বলতে পারল না। এই ছেলেটা প্রতি মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয়, অথচ নিজের একটুও চিন্তা হচ্ছে না। ধরা পড়লে যে কি হবে। আবের যান নাক ডেকে ঘুমাচ্ছেন, বাইরে থেকেও শোনা যাচ্ছে। আর নিজের গর্ত কাঁপিয়ে ফেলছে। দুহাতে কান চেপে ধরে শেখর বলল, এই বুড়িটা দেখছি দেওয়াল ফাটিয়ে দেবে। নেহায়েত দেয়ালগুলো অনেক মজবুত, তা না হলে জমিদার মশাইকে প্রতিদিন দেয়াল তৈরি করতে হতো। প্রত্যুত্তর না করে নাইম পা বাড়ায় তার সামনের ঘরে। অন্ধকার সম্পূর্ণ। অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে। সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইম আর শেখর। পরীর ঘরে ঢুকতেই ওরা চারদিকে চোখ বুলায়। কিঞ্চিত আলোকিত ঘরটাতে সব কিছু স্পষ্ট নয়। কিছুটা সন্দেহ নিয়েই ঘরে ঢুকলো নাইম, কারণ সবগুলো ঘরই বন্ধ আর এটাই শেষ ঘর। কিন্তু ঘরে ঢুকে চাঁদের আবছা আলোয় একটা অবয়ব দেখতে পেল পালঙ্কের উপর। পা টিপে টিপে পালঙ্কের কাছে এগিয়ে গেল নাইম। বুকটা কেমন ধুকধুক করছে। শেখর পেছন থেকে এসে ফিসফিস করে বলল, এটাই কি পরি? হাতের ইশারায় শেখরকে চুপ থাকতে বলল সে। এখন কথা বলার সময় নয়। আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারল এটাই পরীর ঘর। কেননা একজন কিশোরী মেয়ের ঘর যেমন হয় এই ঘরটাও ঠিক তেমনই। কিন্তু বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি কি আদৌ পরি? গায়ের কাঁথাটা হালকা যা টেনে সরাতেই জুম্মানের মুখটা দেখতে পেল সে। দুজনেই চমকে তাকালো ছোট্ট জুম্মানের দিকে। তাহলে পরি কোথায়? একটু দূরে সরে এলো নাইম। শেখর এক পলক জুম্মানের দিকে তাকিয়ে বলল, এটাও কি পরীর ঘর নয়? তাহলে কোনটা? না, এটাই পরীর ঘর। শেখর বিস্ময়কর কণ্ঠে বলে, তাহলে পরি কোথায়? কিছুক্ষণ ভাবলো নাইম, তারপর বলল, আমার মনে হচ্ছে পরি বাড়িতে নেই। রাতের আধারে সে কোথাও গিয়েছে, কিন্তু কেন? শেখরও বেশ ভাবনায় পড়ে গেল। সত্যি তো,
পরি যদি অন্দরমহলে থাকতো তাহলে এতক্ষণ টের পেয়ে যেত, হয়তো ওদের ধরেও ফেলতো। তার মানে সত্যি সত্যি পরি বাড়িতে নেই। তাহলে গেল কোথায় পরি? নৌকা যখন জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ল তখন বৃষ্টি থেমে গেছে। সাহের নেমে গিয়ে কোন দিকে না তাকিয়ে চলে গেল, এমনকি সম্পনের সাথে কথাও বলল না। সাহের চলে যাওয়ার কিছু সময় পর পরিও নামলো। বিন্দু ও সম্পানকে বিদায় জানিয়ে বাড়ির পেছনের দিকে চলে গেল। সেখানে একটা বড় পেয়ারা গাছ উঠে গেছে দেয়াল পর্যন্ত। গাছ বেয়ে উঠে দেয়াল টপকালো পরি। তারপর বড় আম গাছটা বেয়ে উঠল অন্দরমহলের ছাদে। আম গাছটায় ছোট ছোট ডালপালা বেশি থাকায় উঠতে অসুবিধা হয়নি পরীর। তাছাড়া গাছে চড়ার অভ্যাস ওর ছোট থেকেই আছে। ছাদের দরজাটা খুলে সে ভেতরে ঢুকলো। নিজের ঘরে আসতেই জুম্মানকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখলো পরি। ছেলেটা বড্ড ঘুম কাতুরে। একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়া ভুলে যায়। কানের কাছে ঘন্টা বাজালেও সে টের পাবে না, যতক্ষণ পর্যন্ত না সূর্যের আলো চোখে এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না। এজন্যই পরি যেদিন ঘর থেকে বের হয় সেদিন জুম্মানকে নিজের সাথে রাখে। পরীর বের হওয়ার কথা জুম্মানও জানে। সর্বদা সে তার বোনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু ঘরে এসেই নতুনত্বের গন্ধ নাকে এলো পরীর। এটা যে কোনো পুরুষের গায়ের গন্ধ সেটা বেশ বুঝতে পারছে সে। তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল? হ্যাঁ, তাই হবে। কিন্তু কার এত বড় সাহস যে পরীর ঘরে আসে? হারিকেনের আঁচটা বাড়িয়ে দিয়ে চারদিকে বুলায় পড়ি। মেঝেতে চোখ দিতেই কাদামাখা পায়ের ছাপড়া স্পষ্ট হয়ে ওঠে। একজন নয়, দুজন পুরুষ এসেছিল এই ঘরে। তবে তারা কারা? হারিকেন হাতে নিয়ে পুরো অন্দরমহলে ঘুরে এলো পরি, কিন্তু কাউকেই দেখলো না। তাই মাথায় ঘুমটা টেনে সে অন্দরমহলের দরজা খুলে বৈঠক ঘরে পা রাখতেই সামনে শায়েরকে দেখতে পেল। গায়ের পাঞ্জাবিটা খুলে সে মাথা মুছতেছিল। এভাবে খালি গায়ে লোকটাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল পরি। দূর থেকে পরীকে দেখে তাড়াহুড়া করেই আরেকটা পাঞ্জাবি গায়ে জড়ালো শায়ের। হারিকেনের আবছা আলোয় হঠাৎ এক রমণীকে দেখে ঘাবড়ে যায় শায়ের। আর নিজেকে ওই অবস্থায় কোনো নারী দেখে ফেলেছে বিদায় লজ্জিত সে। তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে উল্টো করে পরে ফেলেছে। চুলগুলো ঠিকমতো মুছতেও পারল না। কোন দরকার ভেবে দ্রুত পায়ে পরীর সামনে এসে দাঁড়ায়। তবে দুহাত দূরে সরে দাঁড়িয়েছে শায়ের। সে ভেবেছিল কুসুম এসেছে, কিন্তু কাছে এসে বুঝতে পারল এটা কুসুম নয়, অন্য কেউ। কিন্তু জেসমিন বা মালা নয়, এটাও সে বুঝতে পারল। তাহলে কি এই মেয়েটা পরি? এই মুহূর্তে শায়েরের সামনে জমিদার কন্যা পরি দাঁড়িয়ে। তা বুঝতে বেগ পেতে হলো না শায়েরের। তাই সে বলে উঠল, কোনো সমস্যা হয়েছে? আজকে হঠাৎ আপনি বাইরে এলেন যে? কথাটা সে মাথা নিচু করেই বলল। তবে শায়েরের কথার ভাবে বোঝা গেল সে পরীকে চিনেছে। কিন্তু কিভাবে? এর আগে কখনো শায়েরের মুখোমুখি হয়নি পরী। তাহলে চিনল কিভাবে? পরী মাথা নাড়ে শুধু। শায়ের বলল, এত রাতে ঘর থেকে বের হবেন না, যে কোনো সময় বিপদ আসতে পারে। নিজেকে সুরক্ষিত রাখতে আপনি জানেন, তা আমি জানি, তবুও সব সাবধানের মার নেই। পেছন থেকে আঘাত আসলে নিজেকে রক্ষা করা খুবই কঠিন। কোনো সমস্যা হলে কুসুমকে পাঠিয়ে দিয়েন। পরে চুপ থেকে কথাগুলো শুনলো। ফিরে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো, বলল, পাহারা বাড়াইয়া দেন, অন্দরে কেউ ঢুকেছিল, ভাগ্য ভালো আমার হাতে পড়ে নাই। এটুকু বলে দরজা বন্ধ করে দিল পরি। মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াতে অপমান বোধ করে শায়ের। মুখে বিরক্তি নিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ায়। পরীকে সে কখনো দেখেনি, আর না দেখার ইচ্ছে আছে। কারো মুখ থেকে পরীর সম্পর্কে আজ পর্যন্ত কিছু শুনেও নি। সে সময় তার নেই। আফতাব সবসময় তাকে কাজের উপর রাখে। আজ এখানে, কাল ওখানে, তো পরশু সেখানে, দৌড়ের উপর থাকে সে। তবে এবার শায়ের ঠিক করেছে যে আফতাবকে বলে কয়েকদিন বিশ্রাম নেবে। আর এত কাজ করতে ভালো লাগে না। তখনই মনে পড়ল পরীর বলার কথাটা। অন্দরমহলে নতুন কেউ ঢুকেছিল, কিন্তু সে কে হতে পারে একথা আফতাবের কানে গেলে হুলস্থুল কাণ্ড ঘটাবে। এর থেকে কালকে পাহারা বাড়িয়ে দিতে হবে। দেশে বন্যা হচ্ছে বিদায় তেমন পাহারা দেওয়া হয় না। এই সুযোগে যে অন্য কেউ এসে ঢুকবে তার মাথায় ছিল না শায়েরের। তবে আর বেশি মাথা না ঘামিয়ে সে ঘুমাতে চলে গেল। কিন্তু সেই রাতে পরীর আর ঘুম হলো না। মাথায় একটা কথাই ঘুরঘুর করছে, কে এসেছিল? পরী তো যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা সিটকিনি তুলে দিয়েছিল, কিন্তু এসে দেখে দরজা হাট করে খোলা। সন্দেহ দমানোর জন্য কাঠের টেবিলের উপর হারিকেনটা রাখলো সে। তারপর চেয়ার টেনে বসে বই খাতার ভাঁজ থেকে কাঙ্ক্ষিত খাতাটা বের করে উলটপালট করে দেখতে লাগলো পরী। যেদিন সোনালি রাখালের হাত ধরে পালিয়ে যায় তার ঠিক আগের দিন এই খাতাটা সে পরীকে দিয়ে যায় এবং কঠিন কঠিন সুরে আদেশ দেয়, শুন পরী, তোর যেদিন 15 বছর বয়স হবে সেদিন এই খাতাটা খুলে পড়বি। কিন্তু পরী কি আর অত কিছু বোঝে? সে তখন বোকার মতো তাকিয়েছিল। খাতাটা নিতে না চাইলেও সোনালি জোর করে দিয়ে গেছে। বড় বোনকে নিজের মায়ের থেকেও বেশি ভয় পেত পরী। সারা বাড়িতে এই একটা মানুষের কথাই মান্য করতে দেখা যায়।
পরীকে, আর খুব ভালোবাসতো। তাই সোনালির কথা অবাধ্য হয়নি পরী। 15 বছর বয়সে পা দিতেই খাতাটা খুলে বসেছে, কিন্তু সোনালির এরকম শর্ত দেওয়ার মানে আজও বুঝে উঠতে পারিনি পরী। স্মৃতিচারণ করতে করতে পরবর্তী পাতা উল্টায় পড়ি। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, পাতা উল্টে দেখো একটা গল্প লেখা। এই গল্পটি পরী ছাড়া অন্য কারো পড়া মানা। আনমনে হাসলো পরী, তারপর পাতাটা উল্টে ফেলে। ভালোবাসা কি সেটা আমাকে রাখাল শিখিয়েছে। ভালোবাসা, ভালো লাগা, মায়া একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না সে প্রেম নিবেদন পায় আর তার চোখে না কাউকে ভালো লাগে। এই দুটো জিনিস ছাড়া কারো পক্ষে ভালোবাসা বোঝা অসম্ভব। এসব আমাকে রাখালই বুঝিয়েছে। বুঝতাম না যে ভালোবাসা কি, কাউকে কখনো ভালোও লাগেনি, এমনকি বুঝতেও পারিনি যে আদৌ আমার কাউকে ভালো লাগে কিনা। সেদিন ওই রাখালই আমাকে চোখ আঙ্গুল দিয়ে আমার ভালো লাগা আমাকে বুঝিয়েছে, অবাক করে দিয়েছে আমাকে। স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দেখা হতো রাখালের সাথে। সে নাকি আমার জন্য দাঁড়িয়ে থাকতো। প্রথমে অত কিছু ভাবতাম না। 14 বছর বয়সে আর কত বুঝবো। একটি সে কোথা থেকে এসেছে, হাতে একটা চিঠি গুজে দিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সানু আর দীপা দুপাশে থেকে ঠেলা মেরে সেদিন অনেক রসিকতা করেছিল। বাড়িতে এসে চিঠিটা খুলে একরাশ মুগ্ধতা ঘিরে ধরেছিল আমাকে। এতটা সুন্দর করে কেউ চিঠি লিখতে পারে, তা আমি কখনোই ভাবিনি। আমি জানি পড়ি, তোর এখন চিঠিটা পড়তে খুব ইচ্ছে করছে, পড়বি? তাহলে পরের পাতাটা উল্টা। সত্যি পরীর জানতে ইচ্ছে করছে, তাই সে দ্রুত পাতা উল্টায়। ভাতের দানাকে আঠা লাগিয়ে চিঠিটা আটকানো রয়েছে খাতার পৃষ্ঠার সাথে। পরী সেটা খুলে পড়তে লাগলো। স্বর্ণকেশী কন্যা সোনালি। পত্রের শুরুতে প্রিয় বলে সম্বোধন করিনি। কেন জানো? কারণ কারো প্রিয় হতে গেলে তার মন জয় করতে হয়, তার অনুমতি নিতে হয়। আমি জানি না আমি তোমার প্রিয় কিনা, কিন্তু তুমি আমার প্রিয়, আমার প্রিয়তমা। আমি জানি না কিভাবে তোমার মন জয় করতে হবে, তবে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর উঠতেই পারছি না। এখন তুমি যদি আমাকে একটু উঠাও তাহলে খুব ভালো হয়। যখন ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাও, ধানের শীষে তোমার শরীরের ছোঁয়া লাগে, ঘাসগুলো তোমার কমল পায়ের স্পর্শ অনুভব করে, আমার খুব হিংসে হয়। আমি কেন পারি না? বইগুলোর উপরও রাগ হয়, কারণ ওদের সব সময় বুকে চেপে ধরো। মনে হয় ওদের মেরে ভূত বানিয়ে দেই, কিন্তু ওরা তো আর ব্যথা পায় না। মেরে মেরে কি লাভ? তবে শুনে রাখো গজদন্তিনী, তোমার হাসিতে আমি রোজ মরি। এভাবে প্রতিদিন না মেরে একেবারে মেরে ফেলো না, তাহলে খুব ভালো হয়। মরে গিয়েও বেঁচে যেতাম ভয়ঙ্কর সুন্দর হাসির থেকে। তবে আমার বাঁচতেও ইচ্ছে করে খুব। তোমার হাসিতে বারবার মরতে চাই আমি। দয়া করে বাঁচাও আমাকে। রাখাল অধৈর্যরা প্রশস্ত করে হাসল পড়ি। হারিকেনের লাল আলোয় অসম্ভব সুন্দরী ওই রমণীর হাসি জড়বস্তুগুলো ছাড়া কোনো জীব দেখতে পারল না। যদি কোনো পাখিও সেই হাসি দেখত, তবে নির্ঘাত সেই হাসিতে মুগ্ধ হতো। এই প্রথম কারো প্রেমপত্র পড়ল পড়ি। পৃথিবীতে কেউ এত ভালোভাবে চিঠি লিখতে পারে পড়ি তা আজ জানল। রাখালের চিঠিটা না পড়লে হয়তো বুঝতও না কখনো। চিঠিতে গজদন্তিনীর প্রশংসা করেছে রাখাল। বিন্দুর মতো সোনালিরও গজ দাঁত আছে, সেজন্যই বিন্দুর প্রতি পরীর টানটা অন্যরকম। বিন্দুর মধ্যে সোনালীকে দেখতে পায় সে, শুধু গায়ের রংটাই পার্থক্য। পরী দেরি না করে পড়া শুরু করলো। সেই চিঠিটা পড়েই সোনালী রাখালের প্রেমে পড়ে গিয়েছিল। তারপর ছোট ছোট প্রেম জড়ানো অনুভূতির কাহিনী লিখেছে সোনালী। ভরা বর্ষায় রাখাল ওর জন্য কদমগুচ্ছ নিয়ে আসতো, কখনো বেলি ফুল। স্কুলে যাওয়ার পথে লোকচক্ষুর অন্তরালে গুজে দিত নিজের অদম্য অনুভূতি। শাপলা বিলে নৌকায় করে ঘুরে বেড়াতো দুজনে। পদে পদে ভালোবাসার প্রমাণ পেয়েছে সোনালী। আকাশকে বিধাতা সুন্দর করে বানিয়েছেন, এই ধরনী তার থেকেও বেশি সুন্দর। আমার তা দেখতে ইচ্ছে করে না। মনে হয় তুমি না থাকলে এই পৃথিবী সুন্দর লাগতো না, বৃষ্টি এত মোহনীয় লাগতো না, ঘাসগুলো নেতিয়ে পড়তো, বিচিত্রময়ের ফুলগুলোর বিচ্ছিরি রং নিত, পদ্মার পানি কালচে হয়ে যেত, নূরনগর শ্রান্ত হয়ে পড়তো, আর এই রাখাল রংহারা হতো। শান্ত নজরে সোনালী তার রাখালের দিকে তাকিয়ে মুচকি হাসত। এত ভালো সোনালী নিজেও রাখালকে বাসতে পারেনি। চোখের অশ্রুগুলো হানা দিল কপল দয়ে, আনন্দ অশ্রু, যার সাথে রাখাল প্রতিদিন মিলিত হয়। এই অশ্রু রাখালকে বড় শান্তি দেয়। ও বুঝে যায় এ স্বর্ণকেশী কন্যা ওর ভালোবাসা খুব করে বুঝে গেছে। আরও কিছু ঘটনা তুলে ধরেছে সোনালী। শাপলা বিলে ঘুরতে গিয়ে আফতাবের কাছে ধরা খাওয়ার পরের কাহিনী। একের পর এক আঘাতে সেদিন চূর্ণ বিচূর্ণ হয়েছিল সোনালীর দেহখান। রক্ত লাল দাগ কেটে গিয়েছিল সারা শরীরে।
কাঠের লাকড়ির মারের দেখে 7 দিন জ্বরে ভুগেছিল সে, তবুও রাখালের নাম বলেনি সে। এর পরের দিনগুলো আরও দুর্বিষহ হয়ে ওঠে। আঘাত আঘাত দিন কাটে ওর। মায়ের কাছে আসার সুযোগও থাকে না তখন। বন্দিভাবে পড়ে থাকে নিজ কক্ষে। তারপরের সব কিছু পরীর জানা। আফতাবের উপর রাগটা পরী আরও বেড়ে যায় তখন। তবে ও পারে না দৌড়ে গিয়ে বোনের ঘরের দরজা খুলে দিতে। সেদিনের পর থেকেই পরী আর রূপালীর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় আফতাব, সাথে বাড়ির সব মহিলাদেরও। তারপর আসে সেই দিন যেদিন সোনালি পালিয়ে যায় রাখালের সাথে। ওকে সাহায্য করেছিল রূপালী। রূপালীর কাছে সানু প্রায়ই আসতো সোনালির খবর নিতে, তাও গোপনে। সেই সুযোগ লুফে নিল সোনালি। ঘরের জানালা দিয়ে রূপালী আর পরী লুকিয়ে কথা বলতো বোনের সাথে। রূপালীর কাছে একখানা চিঠি গুঁজে দেয় সোনালি, আর সেটা সানু পৌঁছে দেয় রাখালের কাছে। রাখালের কি অবস্থা হয়েছিল তা সোনালি জানতে পারেনি, শুধু এটুকুই দেখেছিল যে লতিফ আর দেলোয়ার রাখালকে ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে। সোনালি তখনও বুঝতে পেরেছিল রাখালের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। আফতাব বিয়ে ঠিক করে তার বড় মেয়ের, আর তার মেয়ে নিজের ভালোবাসা পাওয়ার জন্য বের হয়ে যায় নিজ গৃহ ছেড়ে। দুবার লোক লজ্জায় পড়ে গিয়ে আফতাব মেয়েকে আর ঘরে তুলতে চান না। তারপরে আর কিছু লেখা নেই, হয়তো এখানেই সমাপ্ত করেছে সোনালি। কিছু একটা ভেবে পরের পাতা উল্টায় পড়ি। সেখানে লেখা আছে, আমি ওই সাধারণ ছেলেটার পিছনে যতটা ছুটেছি, প্রাসাদের রাজপুতের পিছনেও কেউ অতটা ছুটবে না। ওকে ছেড়ে থাকি কি করে? তাই গন্তব্য দূর অজানায় চলে যাচ্ছি। আর হয়তো কোনোদিন দেখা হবে না রে পরী। লেখাটার উপরে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা পরীর চোখের পানি। বুকের ভেতরটা মোচড়াচ্ছে খুব। তাহলে কি সোনালির কথাটা সত্যি? আর কোনোদিন দেখা হবে না বোনের সাথে? পরী পরের পাতায় দেখতে পেল, তোর খুব কাছের মানুষগুলো, তোর প্রিয় মানুষগুলোকে প্রতিনিয়ত আঘাত করে চলছে পরী। সময় হলে ঠিকই বুঝতে পারবি। কথাটায় ধাক্কা খেলো পরী। কাছের মানুষ প্রিয় মানুষকে আঘাত করে কিভাবে? তাহলে কি কাছের মানুষ আর প্রিয় মানুষের মধ্যে পার্থক্য আছে? ঠিকমতো মগজে ঢুকাতে পারছে না পরী। বোঝার জন্য পরের পৃষ্ঠা গেল, তবে সেখানে কিছুই লেখা নেই। আরও কিছু পৃষ্ঠায় শুভ্র রঙের মেলা, তার মানে আর কিছু নেই লেখা। সোনালির লেখা শেষ বাক্যটা ভাবনায় ফেলে দিল পরীকে। কাছের মানুষ প্রিয় মানুষটার মানেটা পরীটার মাথা ঘুরিয়ে দিচ্ছে। সোনালি আসলে কি বোঝাতে চাইছে পরীকে? এই রহস্য উদ্ঘাটন করতে হলে মালার কাছে যেতে হবে। একমাত্র মালাই পারবে সোনালির কথা মানে বোঝাতে। ওর কোনো কাছের মানুষ ওর প্রিয় মানুষকে আঘাত করছে, তা জানতেই হবে। ভাবনাগুলো আর ঘুমাতে দিল না 15 বছরের কিশোরীটিকে। বাকি প্রহর বিনা নিদ্রায় পার করল সে। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে পরী, ফলে ওর ঘুম ভেঙেছে দেরিতে। কাল রাতের কথা মনে পড়তেই ও ছুটে গেল মায়ের কাছে, কিন্তু মালাকে অন্দরে কোথাও পেল না। দরজার ফাঁক দিয়ে বৈঠক চোখ পড়তেই মালাকে দেখল পরী। আসিফ আর শেখরের সাথে কথা বলছে মালা। পরী নিজের ঘরে চলে যেতে চেয়েও থেমে গেল। শেখর আর আসিফকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। কথা শেষে যখন ওরা চলে গেল, তখন ওদের পায়ের দিকে তাকালো পরী। মৃদু হেসে সে দৌড়ে চলে গেল, আর ভুলে গেল সোনালির বলা কথাটা। মেঘেদের শব্দে উত্থাল পাথাল দৌড়নি। সূর্য লুকিয়েছে ছাইরঙা মেঘের আড়ালে। বৃষ্টি হচ্ছে খুব বেশি না, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে। ছাউনির নিচে দাঁড়িয়ে শায়েরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে পালক। খাবারের তদারকি করছে শায়ের। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কাজ করছে। কপাল বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। হাত দিয়ে বারবার পানি ঝাড়ছে সে। শায়েরের বিরক্তি ভাব দেখে মৃদু হাসলো পালক। যদি অসুখ করে বৃষ্টিতে ভিজে, এই ভেবে মুখটা কালো করে ফেলে পালক। তবুও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ও। সাদা পাঞ্জাবিতে আবৃত পুরুষটির বড্ড আকর্ষণ করছে ওকে। মিস পালক সরকার, অত দেখো না। পুরুষটি মুসলিম, মায়া বাড়িয়ে লাভ নেই, অন্তরপুরে ছাই হয়ে যাবে যে। ঘাড় ঘুরিয়ে রুমির দিকে তাকালো পালক। রুমি ঠোঁট টিপে হাসছে, তার মানে রুমি কিছুটা বুঝেছে। শায়েরের দিকে তাকিয়েই পালক বলল, ভালো লাগাটা ধর্ম দেখে হয় না, মানুষ দেখে হয়। বুঝি না এই গ্রামে এসে সবার হলো কি? নাইম, শেখর, আসিফ, তুই। তবে তোর কথাটা আলাদা, এটা সম্ভব না। আমি সম্ভব করতে চাইও না। তাহলে ওভাবে দেখছিস কেন? পালক দীর্ঘশ্বাস ফেলে বলে, কদিনই তো আছি, দেখলে তো কোনো দোষ নেই। নিজের কাজে মন দিল পালক। রুমি আর কথা বলল না। মেয়ে মানুষ অদ্ভুত, কখন কাকে নজরবন্দি করে ফেলে তা বোঝার উপায় নেই। কাজ শেষ করে সবাই একসাথে এক নৌকাতে এসেছে, সাথে শায়েরও ছিল। জমিদার বাড়িতে ফিরে সবাই তাদের ঘরে গেল। পালকরা ওদের ঘরে গিয়ে চমকে গেল পরীকে দেখে। পালঙ্কের উপরে বসে পা দোলাচ্ছে। ওদের দেখেই নেমে কাছে এগিয়ে এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠস্বর টেনে বলল,
আপনারা শহরে ফিরে যাবেন কবে? আকস্মিক প্রশ্নে চমকালো ওরা। পালক বলল, কেন বলো তো? যত তাড়াতাড়ি চলে যাবেন ততই ভালো। এই গ্রামটা বেশি ভালো না, মরণ সবখানেই খাড়াইয়া থাহে। আবার চমকে যায় ওরা। মিষ্টি খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, কী সব আবোল তাবোল বকছো বলো তো? আসার পর থেকেই দেখছি আমাদের দেখতেই পারো না তুমি। আমরা তো ইচ্ছে করে এখানে আসিনি, আনা হয়েছে। মেহমানদের সাথে কী রকম আচরণ করতে হয় জানো না? ভালো না লাগলে বলো, চলে যাই। এভাবে অপমান হতে তো আসিনি আমরা। আর আমরা বয়সে তোমার বড়, তাও এভাবে কথা বলবে? মিষ্টির কথায় হাসলো পরি, বলল, আপনাগো ভালোর লাইগা কইতাছি। আর কি কইলেন? বয়সে বড়? অন্যায় করলে আমি আমার বাপরেও ছাড় দিব না। যাই হোক, অন্দরে পুরুষ ঢোকা মানা, এটা তো জানেন। তারপরও 2 ডাক্তার সাহেব আইছিল, আমার হাতে পড়ে নাই ভাগ্য ভালো। মেহমান বইলা চাইরা দিলাম। সাবধান কইরা দিয়েন আর তাড়াতাড়ি চইলা যান। আমি রাইগা গেলে ভালো হবে না। আমি বয়স দেখা না, মানুষের দেখা সম্মান দিই। পরি বের হতে গিয়েও ফিরে এসে মিষ্টির সামনে দাঁড়ালো, বলল, বয়স কম কিন্তু রক্ত গরম। কথাটা বলার সময় চোখ থেকে আগুন জ্বলছে পরির, যেন ভস্ম করে দেবে মিষ্টিকে। পরি চলে যেতেই রাগটা বাড়ল মিষ্টির। কি তেজ! ওরা এসেছিল বলে এত রাগের কি আছে? পলক একটু ভেবে বলল, এই মেয়ের রাগটা তোর কাছে অস্বাভাবিক মনে হলেও আমার কাছে স্বাভাবিক। কারণ আমি বেশ বুঝতে পারছি এই মেয়েটা পুরুষ মানুষ বিশ্বাস করে না। এই দিক দিয়ে খুব কঠোরও। তোর এমনটা কেন মনে হচ্ছে? আর ছেলে মানুষদের এত অপছন্দ করে কেন করি? রুমির প্রশ্নে পালক বলল, ঘৃণাটা হয়তো ওর বাবার থেকে শুরু। দ্বিতীয় বিয়ে আর পরির বড় বোন সোনালিও এর মধ্যে হয়তো আছে। অন্য কোনো কারণও থাকতে পারে। তবে আমি এটা বুঝতে পারি যে পরি ওর বড় বোনকে অনেক বেশি ভালোবাসে। এজন্য ও মরিয়া হয়ে গেছে সোনালিকে খোঁজার জন্য। ভালো রহস্য উদ্ঘাটন করেছিস তুই। অনেকটাই বের করেছি। এই বাড়িটা অনেক অদ্ভুত। এতগুলো এতগুলো ঘর পড়ে আছে, অথচ সব বন্ধ। সবচেয়ে বড় কথা হলো, পরীর কাকাকে অন্দরে ঢুকতে দেওয়া হয় না কেন? আর এত বয়স হওয়ার পরও তিনি বিয়ে কেন করছেন না? আর দেখ, পরীর মা অসুস্থ থাকা সত্ত্বেও পরী একটিবারও মায়ের ঘরে গেল না। অথচ পরীর চোখে আমি ওর মায়ের জন্য ভালোবাসা দেখেছি। এর কারণ কি? পরী ইচ্ছে করে যায় না, নাকি পরীর মা চান না তার মেয়ে আসুক? পালকের কথাটা ভাবাচ্ছে ওদের দুজনকে। কিন্তু কিছু তো একটা গন্ডগোল আছে এই বাড়িতে। নিজের রাগ দমিয়ে মিষ্টি বলল, কিন্তু এসবের মানে কি? সব কিছু ধোঁয়াশার মধ্যে রেখেছে কেন ওরা? কি জানি, তবে আমার মনে হয় সব প্রশ্নের জবাব একমাত্র পরীর মা দিতে পারবে। একটু চুপ থেকে পালক আবার বলে উঠল, আজ পরী পুরুষ মানুষকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু এমন একদিন আসবে যে ও নিজেই এক পুরুষে এমনভাবে আসক্ত হবে, তাকে ছাড়া ওর নিঃশ্বাস নেওয়া কঠিন হবে। আর কোনো কথা কেউ বলল না, যে যার কাজে মন দিল। এসব নিয়ে ভেবে লাভ নেই, ওরা কদিন এর অতিথি মাত্র। ভেলা নিয়ে বের হয়েছে বিন্দু, ওর বাবা মহেশ এসেছে। সাথে সাথেই চন্দ্রনাও ঝগড়া শুরু করে দিয়েছে। ঝড়ে আটকে গিয়েছিল মহেশ, তাই আসতে পারেনি। আর এ নিয়ে এলাহি কাণ্ড শুরু করে দিয়েছে চন্দ্রনা। বিন্দু থাকতে না পেরে চলে এসেছে। একটু এগিয়ে যেতেই সাম্পানের নৌকা দেখা গেল। বিন্দু তাকিয়ে রইল সেদিকে। নৌকার ভেতর লোক ছিল বিদায় দুজনের কথা হলো না। সম্পান ঝুঁকে একটা শাপলা তুলে ছুড়ে দিল। বিন্দু খপ করে ধরে নিল সেটা। মুখে হাসি ফুটিয়ে তাকিয়ে রইল সম্পানের দিকে। শাপলাটা হাতে নিয়েই সে ঘুরে বেড়ায় তলিয়ে যাওয়া গ্রাম। পরি নিজের ঘরে বসে আছে। রাগ কমেছে ওর। নাইম শেখরকে ধরতে পারলে ও কি যে করতো। ওর কাছে ভালো পুরুষ মানুষ দুজনই, একজন সম্পান, আরেকজন হলো রাখাল। বাকিদেরও ঘৃণা করে। এসব ভাবতে ভাবতে পরি দোতলা থেকে নিচে নেমে এলো। আনমনে এগিয়ে গেল বৈঠক ঘরের দরজার দিকে। দরজা হাট করে খোলা। ওখান থেকে শায়েরের ঘরটা দেখা যায়। বারান্দায় থাকা কাঠের চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে শায়ের। থমকে দাঁড়ালো পরি। হঠাৎ ওর মনে পড়ল যে এই মানুষটাকে দেখলে ওর রাগ হয় না। কারণটা পরির অজানা। ঘুমন্ত মানুষটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে পরি। আচমকা হাতে টান পড়তেই সরে এলো সে। গালে থাপ্পড় পড়তেই হুঁশ ফিরে পেল সে। মালা রেগে বলে, ওইখানে কি করস? তোরে মানা করি নাই? মালার কথার উত্তর না দিয়ে পরি মালার হাত দুটো ধরে বলল, আম্মা, আপনার তো অনেক জ্বর, আহেন ঘরে তো ডাক্তার আসেই। মালা হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর এত ভাবতে হবে না, যা ঘরে যা। মালার ধমকে পরি রাগ করে নিজের ঘরে চলে গেল। দরজা খুলে রাখার জন্য কুসুমের গালেও পড়ল একটা। মালা অনেক বকাবকি করলেন কুসুমকে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পরি। মায়ের এই একটা স্বভাব ভালো লাগে না পরির। মালার যতই অসুখ হোক না কেন কখনোই পরীকে তার কাছে ঘেঁষতে দেন না। এমনকি তার ঘরে যাওয়ার অনুমতিও পরীর নেই। এমন কারণে
কোনো মানে নেই। এজন্য পরীর খুব রাগ হয়। শাপলা হাতে বিন্দু আসতেই পরীর ধ্যান ভাঙে। বিন্দু হাসি মুখে এসে বলে, আছস কিবা পরী, সব সব ঠিকঠাক তো? বয় এইখানে, তোর খবর কি? আর মাঝি? সবই ভালা, তবে আহার সময় দেখলাম সায়ের দাদা শুইয়া আছে। জিগাইলাম, কইল জ্বর হইছে। আহারে মানুষটা বড্ড ভালো। কেউ নাই, এখন দেখবো কেডা? পরী চমকে তাকালো বিন্দুর দিকে, বলল, জ্বর হইছে মানে? চল তো দেখি। বিন্দু পরীকে বাধা দিয়ে বলল, পাগল তুই, জেঠি দেখলে তোরে মারবো। পরী একটু ভেবে বলল, তুই এক কাজ কর, বাটিতে কইরা পানি আর কাপড় নিয়া পট্টি দে, আমি ওষুধ আনতাছি। বিন্দুকে পাঠিয়ে পরী ছুটে গেল পালকের কাছে। জ্বরের ওষুধ চেয়ে নিয়ে বিন্দুকে দিয়ে পাঠায়। পালক ভেবেছিল মালার জন্য পরী ওষুধ নিচ্ছে, কিন্তু বারান্দায় আসতেই ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল। পালক ভাবতেও পারছে না যে পরী সায়েরের কথা ভাবছে কেন। ওখানে বেশিক্ষণ থাকলো না পরী। মালা দেখলো রাগ কমবে, মালা দেখলে রাগ করবে। দোতলায় উঠে পালকের পাশ কাটিয়ে যাওয়ার সময় পালক বলে উঠল, আমি যতদূর জানি তুমি পুরুষ মানুষ পছন্দ করো না, তাহলে এই ছেলেটার জন্য এত কিছু করছো কেন? উত্তরটা দিতে পারল না পরী। নিজেকেও সে একই প্রশ্ন করেছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না। তাই নিজের ঘরের চলে গেল। পালক আগের মতো দাঁড়িয়ে রইল। আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর সাথে সাথেই মিষ্টি গিয়ে নাইম আর শেখরকে ধরল। রেগে বলল, তোরা কি কখনোই মানুষ হবি না? শেখর মজা করে বলল, কোনো সন্দেহ আছে? গাদা একটা, পরি জেনে গেছে তোরা কাল রাতে ওর ঘরে গিয়েছিলি, আর আমাদের হুমকি দিয়েছে যাতে তাড়াতাড়ি চলে যাই। নাইম অবাক হয়ে বলে, কি? পরি জানলো কিভাবে? কাল রাতে তো ও তো বাড়িতেই ছিল না। নাইম শেখর বাদে সবাই চমকালো। নাইম বলল, কালকে আমরা পরীকে দেখতে পারিনি, কারণ পরী অন্দরে ছিল না, বাইরে ছিল, কিন্তু কোথায় গিয়েছিল তা জানি না। আর পরী যদি থাকতো তাহলে আমরা ধরা খেতাম। সবাই বেশ অবাক হয়ে গেল। রুমি বলে, তাহলে পরী বুঝলো কিভাবে যে তোরাই এসেছিলি? পালক বলল, এটুকু বয়সে যথেষ্ট বুদ্ধির অধিকারিণী হয়েছে মেয়েটা, আর পরীর এটাও বুঝেছে যে তোরা দুজন এসেছিলি। ওসব বাদ দে, চল আমরা চলে যাই। আমার এই জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, বিপদ হতে পারে। মিষ্টির কথায় নাইম বলল, আমরা কেন যাব? কাজে এসেছি, কাজ শেষ করে তারপর যাব। তাহলে পরীর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। নাইম জবাব দেওয়ার আগেই পালক বলল, মিষ্টি ঠিক কথা বলেছে নাইম, পরীর কথা মাথা থেকে ঝেড়ে বের করে দে, তাহলে আমাদের সবার ভালো। পরীর মধ্যে কিছু একটা আছে, গোপন কোনো রহস্য, যার জন্য ও নিজেকে শক্তিশালী মনে করে। তাই আমাদের ভালোর জন্য হলেও এসব চিন্তা বাদ দে। নাইম কথা না বলে স্থান ত্যাগ করলো। তবে ওর চিন্তাও তরতর করে বেড়ে গেল। সবখানে এত রহস্যের গন্ধ কেন? এখন ওর মনে হচ্ছে এই গ্রামটাই রহস্যজনক। কারো মুখে জমিদার বাড়ির কোনো কথা শোনা যায় না, ভালো মন্দ কোনো কথা না। জানার আগ্রহ আরও বাড়ছে নাইমের। কিছু তো একটা গোপন তথ্য আছে ওই বাড়িতে। কাজ শেষ করে ফিরতেই শায়েরের মুখোমুখি হয় নাইম। আপনার জ্বর এখন কেমন? বিগলিত হেসে শায়ের জবাব দিল, কাজের মানুষ আমি, জ্বরের কথা ভাবলে হবে? নিজের শরীরের কথাও ভাবতে হবে। কালকে বৃষ্টিতে ভেজা আপনার উচিত হয়নি। এই সময় একটু সাবধানে থাকবেন। আচ্ছা থাকবো। শুনুন। শায়ের চলে যেতে গিয়েও দাঁড়ালো। নাইম বলল, এই বাড়ির ভেতরে বোধ হয় অদ্ভুত সব ঘটনা ঘটে। আমার বন্ধুরা তাই বলল। আপনি কি কিছু জানেন? আমার জানা মতে জমিদারের 3 কন্যা আর 1 পুত্র এবং 2টা বউ আর একটা ভাই আছে। বাড়িতে কাজের লোক আছে, পাহারাদার আছে। আর কি জানতে চান? নাইম আমতা আমতা করে বলল, মানে পরী, এই নামটা ভুলে যান। গ্রামের প্রায় সব মানুষ পরীকে চিনলেও স্বীকার করে না। আপনি তাই করুন, ভালো হবে। এর বেশি কিছুই আমি জানি না, আর আপনি জানার চেষ্টাও করবেন না। কথাগুলো গম্ভীর কণ্ঠে বলল শায়ের। নাইমের অদ্ভুত লাগলো শায়েরের কথাগুলো। এভাবে বলল কেন? ও শায়ের তো জমিদারের লোক, যদি সবাইকে বলে দেয়, ইস, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রাতের বেলা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নাইম কল্পনাও করতে পারেনি। রাতে খবর এলো বাগান বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে। কোনো কিছু না ভেবে নাইম একজন মাঝিকে নিয়ে একাই গেল। তবে ফেরার পথে হলো সমস্যা। অন্ধকারের মধ্যে কেউ শক্ত লাঠি দিয়ে আঘাত করে নাইমের মাথার পেছনে। পড়ে গেল নাইম। ব্যথায় ঘুমাতে লাগলো। মাথা থেকে রক্ত বের হচ্ছে কিনা অন্ধকারে দেখা যাচ্ছিল না। অজ্ঞান না হলেও সব কিছু ঝাপসা দেখছে সে। এভাবে কিছুক্ষণ কেটে গেল, তবে কেউ এগোলো না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ পর হয়তো ও মারা যাবে। ঠিক তখনই হাজির হলো শায়ের। হারিকেন হাতে নিয়ে কাছে আসতেই দেখলো নাইম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। শায়ের ছুটে গেল, চিৎকার করে কাউকে ডাকলো। সবাই ধরাধরি করে নাইমকে বাড়িতে নিয়ে এলো। আসিফ আর শেখর মিলে নাইমের মাথায় ব্যান্ডেজ করে দিল। আঘাত তত গুরুতর না, রক্তও বেশি বের হয়নি। নাইমের জ্ঞান এখনও আছে। ভাবছে কে করতে পারে কাজটা? পড়ি, হয়তো। কারণ ওর জানা মতে রাতে পরি বের হয়। আবার ভাবছে শায়েরও হতে পারে, কারণ আজকে শায়েরের কথাগুলো ভালো লাগেনি। তাহলে শায়ের ওকে বাঁচালো কেন? যাতে নাইমের সন্দেহ না হয়, সেজন্যই কি?
এই ছিল পরিজানের 7 থেকে 9 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।